ফের একবার রেল ভোগান্তির খবর দিয়ে শুরু করতে হচ্ছে দুপুর 12টা। তার কারণ মোটামুটি 200-রও উপর লোকাল ট্রেন বন্ধ থাকবে এপ্রিলের শেষ সপ্তাহ 30 এপ্রিল থেকে মে পর্যন্ত। হাওড়া খড়গপুর শাখায় যারা নিয়মিত যাওয়া আসা করেন তাদের জন্য মোটেও ভালো খবর নয়। এখন থেকেই তাদের বিকল্প ভাবনা চিন্তা করতে হবে। যেহেতু নিয়মিত যান, সুতরাং আপনাদের ভাবনা চিন্তা করে রাখতে হবে। 200-রও বেশি দু দফায় 19 দিন ধরে লোকাল বাতিল থাকবে। শুধুমাত্র লোকাল যে বাতিল থাকবে তা নয়, তার সঙ্গে এক্সপ্রেস ট্রেন প্রায় 30টি এক্সপ্রেস ট্রেন বাতিল করা হবে। তো কেন বাতিল হবে, কবে থেকে কবে পর্যন্ত বাতিল করা থাকবে ট্রেনগুলো জানবো। আমার সঙ্গে সরাসরি খড়গপুর থেকে রয়েছেন শঙ্কর। এখনো পর্যন্ত রেল কি জানাচ্ছে, কিভাবে তারা কাজ করতে চাইছে? এই যে বলা হচ্ছে 2 দফায় বাতিল হবে, এই 2 দফা মানে তার মাঝখানে কি ট্রেন চলাচলের একটা অবকাশ রয়ে গেল? জানিয়ে রাখি যে ইন্টারলকিং এর চলবে সাঁতরাগাছিতে, আর এর জেরে বলা যায় যে 30 এপ্রিল থেকে একেবারে 18 মে অবধি এই ট্রেন চলাচল একেবারে বিঘ্নিত হবে। আর এর জেরে একেবারে যাত্রীরা চরম দুর্ভোগে পড়বে। তার কারণ হচ্ছে যে ইন্টারলকিংয়ের কাজ চলবে, আর এর জেরে প্রায় 212টি লোকাল ট্রেন এবং 27টি এক্সপ্রেস ট্রেন বাতিল করা হয়েছে। অতএব তোমাকে জানিয়ে রাখি যে এই যে হাওড়া থেকে দক্ষিণ ভারতে একাধিক যাত্রীরা তারা ডাক্তার দেখাতে যান, তাদেরকে চরম ভোগান্তি ভুগতে হবে। এর পাশাপাশি যারা ডেইলি প্যাসেঞ্জার, যারা চাকরি করতে যান, তারা কিন্তু আবার হয়রানির শিকার হবে। তারা কারণ হচ্ছে তারা বারবার যে অভিযোগ করছেন যে এই যে এখন ইদানিং কোভিডের পর থেকে এই ট্রেনের যে গতি তা একেবারে ধীর গতি হয়েছে, যার ফলে চাকরির জন্য খড়গপুর থেকে শিফট হতে হচ্ছে কলকাতাতে। এরপরেও যে এই যে ট্রেন ভোগান্তি দিনের পর দিন চলছে, তাতে তারা নাজেহাল হয়েছে। কিন্তু রেল যেটা জানাচ্ছে যে রেলের যদি কাজ করতে সময় যদি না দেওয়া হয়, তাহলে কি করে সেটা মেনটেন করা যাবে। আর এই ক্ষেত্রে তারা ইন্টারলকিংয়ের কাজ করবে বলে তারা এই ট্রেন বাতিলের সিদ্ধান্ত নিয়েছে বলে জানিয়েছেন সিনিয়র ডিসিএম আলোক। 19 দিন 2 দফায় 200-রও বেশি লোকাল বাতিল, 30টি এক্সপ্রেস বাতিল করা হবে। সাঁতরাগাছি স্টেশনের আধুনিকীকরণ, তার সঙ্গে প্রি ইন্টারলকিং এর কাজ করতে হবে। তো সেই কাজের জন্য হাওড়া খড়গপুর শাখায় রেলপথে ফের একবার ভোগান্তির আশঙ্কা থেকে যাচ্ছে। তার কারণ একাধিক ট্রেনের রুট কাটছাট করা হচ্ছে এবং সময় বদল করা হচ্ছে। এরই মাঝে অবশ্য 12 থেকে 14 তারিখ মে মাসের লোকাল ট্রেনের পরিষেবা স্বাভাবিক থাকবে, কিন্তু 15 তারিখ থেকে আবার 18 তারিখ পর্যন্ত বাতিল থাকবে সব ট্রেন। যারা নিয়মিত যাওয়া আসা করেন তারা কতটা ভোগান্তির আশঙ্কা করছেন শোনা যাক। আমরা তো 1 বছর ধরে ভোগান্তিতে ভুগছি, ট্রেনের কোনো নামগন্ধ নেই। ভোগান্তি মানে চির ভোগান্তি, আমরা সারা জীবন ভুগেই যাব। আর রেলমন্ত্রীর কোনো জবাব নেই। দেশটা উচ্ছন্ন বাড়িটা বাড়িয়ে দিচ্ছে। আমাদের মতো লোকেদেরকে ছাড় পোকা বলে মনে করে। ট্রেনে না যেয়ে বাসে করে যাওয়া উচিত আমাদেরকে। ট্রেনে আমাদের কাছে এখন বিপদে দাঁড়িয়ে গেছে। একটা পুরুলিয়া এক্সপ্রেসে সকালবেলা চেপেছি, 1টার সময় পৌঁছেছে। এই তো অবস্থা। 4টে 4:30 ট্রেন 6:30টায় আসে। প্রচন্ড হয়রানি বাড়ছে, যাওয়া আসা প্রত্যেকটা গাড়ি লেট। যতগুলো গাড়ি আমরা যাওয়া আসা করি, কোনো গাড়ি সঠিক টাইমে আসছে না, কিছুই বোঝা যাচ্ছে না। যা ছিল তাই আছে, একই সেই লেট, প্রত্যেকটাই গাড়িতেই লেট। রেল তো প্রায় দেখছি 2-4 বছর থেকে এরকমই কাজ করে যাচ্ছে। প্রায় সব সময় দেখছি ইন্টারলকিংয়ে কাজ হচ্ছে, লাভ তো কিছুই হচ্ছে না। প্রত্যেক বছরই এরকম একটা সিস্টেম করে রেখেছে। আর ট্রেনটা মানে 2 ঘন্টায় জায়গায় 4 ঘন্টা 5 ঘন্টা দেরি করেছে। কারো কাছে তো টাকা নেই যে ভাই রোড যাবে, 30 টাকা দিয়ে সে লোকাল ট্রেনে জার্নি করতে পারে, লোকটা হাওড়া যেতে পারে। ডেলি ব্যবসায়ী যারা আছে, তারা বিজনেসম্যান আছে, রেলের যা ইচ্ছা তাই করছে। আর কি বলবো। গত বছরও সেম আন্দোলন হয়েছিল, তখনও রেল আশ্বাস দিয়েছিল প্যাসেঞ্জারদের সুবিধার্থে এই এনআই বা নন ইন্টারলকিং এর কাজ হবে। বাস্তবে দেখা যাচ্ছে যে আরো মানুষের দুর্ভোগ বেড়ে গেছে। তো এই যে 18 দিন বলছে, প্র্যাকটিক্যালি এটা 18 দিন না, এটা আরো বেশি হবে, মাসখানেকের ধাক্কা হবে। কিন্তু প্যাসেঞ্জাররা কোনো বেনিফিট পাবে বলে মনে হচ্ছে না। যেটা খড়গপুর থেকে হাওড়া 2 ঘন্টা লাগবে, সেটা এখন 4 ঘন্টা লাগে। এই কাজে আমাদের কোনো আস্থা নেই। রেলকে তো মাথায় নিয়ে আসতে হবে যে কাজটা করছি কেন, প্যাসেঞ্জারদের স্বার্থে। তো প্যাসেঞ্জারের যদি কোনো বেনিফিটেড না হয় তাহলে লাভ। লাস্ট 2 বছরে কোনো ট্রেন আমাদের লাইনে সঠিক টাইমে চলে না। কি সেটা আপনার প্যাসেঞ্জার ট্রেন হোক
সেটা আপনার লোকাল ট্রেন হোক। किस वजह से सर बंद रहेगी ट्रेनें सर? एनआई होना है ना संतरागाछी में। इसके पहले भी तो अंडुल में एनआईए का वर्क हुआ है, फिर भी तो लोगों को अंडोर में एक साल पहले हुआ था काम, तो अभी पूरे इंडिया में कंस्ट्रक्शन का वर्क लगातार चल रहा है। कंस्ट्रक्शन का वर्क कहीं भी कोई नया प्रोजेक्ट कमीशन होगा तो एनआई होगा ही होगा, बिना एनआई के प्रोजेक्ट कमीशन नहीं हो सकता है। ये तो कुछ दिन के लिए 6-7 दिन के लिए यात्रियों को समस्या होगी, लेकिन 2 नया प्लेटफॉर्म वहां आ जाएगा तो इतना जो कंजेशन हो रहा है, हम कई सारी ट्रेन इधर संतरागाछी शिफ्ट कर पाएंगे। इसे भविष्य में यात्रियों को काफी फायदा मिलेगा इससे। ভোটার তালিকা যাচাই করবেন কারা? স্থানীয় নেতারাই। জেলা স্তরের যে কমিটি গঠন করা হয়েছে তারা কেউ, মানে রাজ্য স্তরের যে কমিটি গঠন করা হয়েছে তারা কেউ জেলার ভোটার তালিকার দায়িত্বে বা ভোটার তালিকা স্ক্রুটিনির দায়িত্বে তারা কেউ থাকছেন না। মমতা বন্দ্যোপাধ্যায়ের নির্দেশ। আমার সঙ্গে আবির রয়েছে ফোনে। আবির, অত্যন্ত গুরুত্ব দিয়ে দেখা হচ্ছিল এই ভুতুড়ে ভোটার বা ভুয়ো ভোটারের বিষয়, তার জন্য ভোটার তালিকা স্ক্রুটিনি করার কথা বলা হয়েছিল। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তিনি সেদিন কয়েকদিন আগেই বিশেষ অধিবেশনে, তৃণমূলের বিশেষ অধিবেশনে তিনি একটা কমিটি তৈরি করে দিয়েছিলেন। তো সেই কমিটি কাজ করবে, তারা রিপোর্ট নেবে, কিন্তু জেলার কোনো দায়িত্বে কমিটির কেউ থাকবেন না। কারণ কি? প্রথমত হচ্ছে যে কমিটিকে তৈরি করে দেওয়া হয়েছিল সেই কমিটি ইতিমধ্যে একটি বৈঠক করেছে এবং তাদের তরফ থেকে যে বিভিন্ন রিপোর্ট সেটা দেওয়া হয়েছে। তারা জেলা সভাপতি, জেলা চেয়ারম্যান যারা রয়েছেন তাদের সাথেও কথা বলেছেন। যেটা সিদ্ধান্ত নেওয়া হয়েছিল যে সাংগঠনিক জেলাগুলোতেই কমিটির এক একজনকে বেশ কতগুলি জেলার দায়িত্ব নিয়ে পাঠানো হবে এবং তারা স্থানীয় স্তরের জনপ্রতিনিধি নেতাদের সঙ্গে থেকে কাজটা পর্যালোচনা করবেন। যদিও সেই সিদ্ধান্ত গতকাল রাত্রেবেলা বাতিল করা হয় এবং কারণ হিসেবে বলা হচ্ছে যেহেতু সংসদ এবং বিধানসভার অধিবেশন শুরু হচ্ছে, এই কমিটির মধ্যে থাকা একাধিক সাংসদ এবং বিধায়ক রয়েছেন, তারা অধিবেশনের কাজটা জেলাতে গিয়ে তো পড়ে থাকতে পারবেন না এবং সেখানে গিয়ে খুঁটিয়ে এই কাজটি করার, তার রিপোর্ট নেওয়া, প্রয়োজনে নিজেরাও সার্ভেতে যাওয়া, সেই কাজ করার ক্ষেত্রে কিছু সমস্যা তৈরি হতে পারে। তার কারণ হচ্ছে একদিকে অধিবেশন চললে তাদের পক্ষে সময়টা দেওয়া সম্ভব নয়। সেই কারণে আপাতত সিদ্ধান্ত স্থগিত রাখা হয়েছে। আজকে নতুন করে একটি নির্দেশ তৃণমূল কংগ্রেসের তরফ থেকে জারি হওয়ার কথা রয়েছে। তার প্রেক্ষিতে বোঝা যাবে যে কমিটি যারা সদস্যরা রয়েছে তারা জেলাগুলোর সঙ্গে যোগাযোগ রেখে কাজ করবেন, নাকি তাদেরকে শুধুমাত্র রাজ্যের যে কোর কমিটিতে রাখা হয়েছিল সেক্ষেত্রে তাদের দায়িত্ব বর্তানো হবে। আজকে বিকেলের মধ্যে তৃণমূলের তরফ থেকে অবস্থান স্পষ্ট করে দেওয়া হবে, এমনটাই জানতে পারা যাচ্ছে। ধন্যবাদ আবির। এবং তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তার নির্দেশে এবার তৃণমূলের নেতা মন্ত্রীরা তারা বাড়ি বাড়ি যাচ্ছেন, ভুয়ো ভোটার, ভুতুড়ে ভোটার ধরার জন্য তারা বাড়ি বাড়ি যাচ্ছেন, খোঁজ নিচ্ছেন, ভোটার তালিকার স্ক্রুটিনি চলছে এবং গতকাল দেখা গেল যে আরও চাপ বাড়াতে কমিশনে নালিশ। সি অফিসে তৃণমূল প্রতিনিধিরা তারা নালিশ জানাতে গেলেন। সুব্রত, ফিরহাদ, অরূপ, চন্দ্রিমা, জয়প্রকাশ এবং কমিশন থেকে বেরিয়েও চড়া সুর। বাংলার ভোটকে অনৈতিকভাবে প্রবাহিত করার জন্য বিজেপি যে চক্রান্ত করেছে, ভুয়ো ভোটার আনা, ভুতুরে ভোটার দেওয়া এবং একই এপিক কার্ডের বিভিন্ন রাজ্যের সেই ভোটারগুলোকে নিয়ে এসে আমাদের এখানে ভোটটাকে একটা প্রহসনে পরিণত করার চেষ্টা করেছে। যখন অনলাইনে কেউ অ্যাপ্লাই করবে, বিএলও এবং বিএলআরওর মাধ্যমে ফিজিক্যাল ভেরিফিকেশন করতে হবে। ইউনিক আইডি নাম্বার ভারতবর্ষের নির্বাচন কমিশনকে করতে হবে রুল 28 অনুযায়ী। যেভাবে ওরা বাড়ি গিয়ে স্ক্রুটিনি করা হচ্ছে, ভোটার তালিকা দেখা হচ্ছে, আর তাতে দেখা যাচ্ছে যিনি জীবিত ভোটার তালিকা অনুযায়ী তিনি মৃত। আবার কোথাও দেখা যাচ্ছে মৃত মারা গিয়েছেন অনেক দিন হলো, কিন্তু এখনো পর্যন্ত ভোটার তালিকায় তার নাম। শুধু কি তাই, গুজরাট, হরিয়ানা, উত্তরপ্রদেশ, কাশ্মীরের সঙ্গে এপিক নাম্বার ম্যাচ করে যাচ্ছে। এরা দেখা যাচ্ছে বিহারেও ভোট দিচ্ছে, আবার বাংলায়ও ভোটের সময় ভোট দিচ্ছে, আবার দেখা যাচ্ছে বিহারেও ভোট দিচ্ছে, আবার दस बच्चर
এখন তো ভোটার লিস্টে ওনার নাম দেখতে পাচ্ছি। নাম আছে, আমরা কি করে বুঝবো? আমি তো দেখেছি, আগে বলেছি বলে ও নাম থাকে। কারা বলেছে? আমাদের যে মেম্বার তারা বলেছে যে 10 বছর আগে মারা গেছে, তার নাম কি এখনো থাকা যদি উচিত তাহলে থাকবে। কেউ বছরের পর বছর রাজ্যের বাইরে, কমিশনের নিয়ম অনুযায়ী তাদের নাম বাদ যাওয়ার কথা, কিন্তু তারপরও ভোটার তালিকায় তাদের নাম রয়েছে বলে অভিযোগ। 30 বছর এখানে নেই, পাঞ্জাবে আছে, কিন্তু এখানে তার ভোটার লিস্টের নাম আছে। রেশন সামগ্রী রেশন পাচ্ছে কিনা আমি তো বলতে পারবো না, কিন্তু ভোটার লিস্টের নাম আছে। এরকম 30-40 জন মৃত ভোটার লিস্ট আছে, এখানে নেই। এখন দেখছি যে 50 জনের উপরে আছে। আমরা চাই এটা সুষ্ঠু মীমাংসা হোক, যাতে ভোটগুলো বাদ যায়। আর পঞ্চায়েত এলেই সব গন্ডগোল হয়। মৃত ভোটার লিস্ট নিয়ে পঞ্চায়েত রাত্রিবেলা ভোট দিতে যাচ্ছে, ছাপ্পা ভোট হয়। বারবার অভিযোগ করা সত্ত্বেও এই নামগুলো কাটা হচ্ছে না। আমরা নির্বাচন কমিশনের কাছে আবেদন করেছি যাতে বায়োমেট্রিকের সাহায্যে ভোটার লিস্ট চেক করা হয়। এবং এই ভোটার লিস্ট সংশোধনের জন্য যে ভোটারে কারচুপি করা হচ্ছে ভোটার লিস্টে, যেটা বিজেপি করে চলেছে একটা এজেন্সিকে দিয়ে, সকল ভুয়ো ভোটার, মৃত ভোটার ভোটার তালিকা থেকে বাদ দেওয়ার জন্য আমরা তৃণমূল কংগ্রেস কর্মীরা বদ্ধপরিকর। আমি রফিকুল শেখ বলছি, আমি হায়দ্রাবাদে কাজে এসেছি। গত রাত্রে শুনলাম ভোটের তালিকায় আমার নাম মৃত্যু করা হয়েছে। হুগলির শ্রীরামপুর পুরসভার 20 নম্বর ওয়ার্ড, এখানেও ভোটার কার্ডে গড়মিলের অভিযোগ তৃণমূলের। শ্রীরামপুরের ভোটার তালিকায় এক মহিলার ছবি রয়েছে, কিন্তু নাম নেই। এই ভোটারের যা এপিক নাম্বার, সেই একই এপিক নাম্বারে রয়েছেন আরেক ভোটার, তিনি শ্রীনগরের বাসিন্দা। ডবল জায়গায় ভোট আছে বা বাইরের ভোটার এখানে ভোট দিচ্ছে, এরকম তথ্য আমরা ইতিমধ্যেই তুলে দিয়েছি জেলা সভাপতির কাছে। যে 150 জনের লিস্ট একটা তালিকা আমাদের মান্তাদারি অঞ্চলের 18-13 নম্বর বুথ, সেখানে 1 নম্বর সিরিয়াল নাম্বারে আছে মান্তারা খাতুন। যখন আমরা গিয়ে সার্ভে করতে যাই, মন্তারা খাতুন বলে ওখানে ওই এলাকায় কোনো বাসিন্দা নেই। এবার যখন অনলাইনে সার্চ করি তখন দেখা যায় হেমতাবাদ রায়গঞ্জের বাসিন্দা। মান্তাদারি অঞ্চলের টাকিমারি এলাকার যে 13 নম্বর সংসদ, সেখানে একটা বৃহৎ আকারের এরকম গোলমাল আছে, যেখানে বহিরাগত ভোটারের সংখ্যা অনেক বেশি। সেটা আমরা তালিকা তুলে দিয়েছি জেলা সভাপতির হাতে এবং আশা করি নির্বাচন কমিশন এটা গুরুত্ব দিয়ে দেখবে। আলিপুরদুয়ারের 168 নম্বর পার্টের ভোটার তালিকায় পুনিতা শ্রীবাস্তব, কিন্তু তিনি কে, থাকেন কোথায়? এপিক নাম্বার মিলিয়ে পাওয়া যাচ্ছে না খোঁজ। যতটা বেশি এই ধরনের ভোটার আমাদের বের করে দিতে পারে, নিশ্চয় দলের পক্ষ থেকে তাদের উৎসাহিত করা হবে আগামী দিন। নিউজ 18 বাংলা। মাথাভাঙা সোমা বর্মন